কুকুর লিখেছেন হুমায়ুন আহমেদ। কেমন আছেন প্রফেসর সাহেব? আমি মনের বিরক্তি গোপন করার প্রাণপণ চেষ্টা করতে করতে বললাম, জি ভালো আছি। ভদ্রলোক হাসি মুখে বললেন, বসবো কিছুক্ষণ? জি বসুন। আমি অবশ্য কিছুক্ষণের মধ্যেই বের হব। আমাকে কি চিনতে পেরেছেন? জি না। ওই যে মোড়ের সিগারেটের দোকানের সামনে আলাপ হলো, আপনি সিগারেট কিনছিলেন আর আমি পান। আমি ভদ্রলোককে চিনতে পারলাম না। মোড়ের পানের দোকানের সামান্য আলাপের পর সারা জীবন চিনে রাখবো? আমার স্মৃতিশক্তি এত ভালো নয়। ভদ্রলোক হাসি মুখে বললেন, আমার নাম আলিমুজ্জামান। পোস্টাল সার্ভিসে ছিলাম। 3 বছর আগে রিটায়ার করেছি। 8 মে মঙ্গলবার। এখন ঘরেই থাকি। একটা বাগান করেছি। ভালো, খুবই ভালো। ভদ্রলোক সোফায় বসেছেন, কৌতূহলী চোখে চারদিকে চেয়েছেন। কি যেন দেখার ইচ্ছা তার। বারবার আমার বইয়ের আলমিরায় চোখ আটকাচ্ছে তার। আমি শঙ্কিত বোধ করছি। এখনই হয়তো বলবেন, আপনার তো অনেক বই আছে, কয়েকটা নিয়ে যাই, পড়ে ফেরত দেব। আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি যে বই পড়ে ফেরত দেয়। উনিও দেবেন না মনে হয়। বই নেয়ার ছুতায় রোজ এসে বিরক্ত করবেন। আমি এমন কোনো মিশুক লোক না যে এই বুড়ো মানুষটির সঙ্গ পছন্দ করব। প্রফেসর সাহেব, আপনি কি ভূত প্রেত এসব বিশ্বাস করেন? জি না, করি না। শুনে ভালো লাগলো। আজকাল শিক্ষিত লোক দেখি এসব বিশ্বাস করে। মনটা খারাপ হয়। মানুষ চাঁদে যাচ্ছে সেটা বিশ্বাস করছে, আবার ভূত প্রেতও বিশ্বাস করছে। ফিজিক্সের এক প্রফেসরের হাতে দেখেছি 4টা পাথরের আংটি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমার কাছ থেকে উত্তর না পেলে ভদ্রলোকের আলাপের উৎসাহ হয়তো কমে যাবে। তিনি বিদায় হবেন তাড়াতাড়ি। প্রফেসর সাহেব, জি, আপনি কি কোইন্সিডেন্স বিশ্বাস করেন? আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। কাকতালীয় ঘটনা? আমি এখনো আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না। আরেকদিন আপনাকে বলবো। আজ মনে হচ্ছে আপনি একটু বিরক্ত। তবে ঘটনাটা বলা শুরু করলে আপনার বিরক্তি কেটে যাবে। আমি ভদ্রলোকের কথায় সত্যিকার অর্থেই লজ্জিত বোধ করলাম। আমি বিরক্ত নিশ্চয়ই হয়েছি, কিন্তু সেই বিরক্তি উনি ধরে ফেলবেন তা বুঝতে পারিনি। রিটায়ার্ড মানুষ, একা একা থাকেন, কথা বলার সঙ্গী তো তাদেরই দরকার হয়। প্রফেসর সাহেব, উঠি? উঠবেন? জি, আজকাল কোথাও বেশিক্ষণ বসি না। রিটায়ার্ড মানুষের কেউ পছন্দ করে না। সবাই ভাবে সময় নষ্ট করার জন্য গিয়েছি। তাছাড়া মানুষদের সঙ্গ আমি নিজেও খুব বেশি পছন্দ করি না। আপনি আসবেন, আপনার সঙ্গে গল্প করব, কোনো অসুবিধা নেই। আজ একটু ব্যস্ত আছি। গল্পগুজব আমি তেমন পারি না। কোইন্সিডেন্সের একটা ব্যাপার আমার জীবনে আছে। ওই গল্পটা ছাড়া আমি আর কোনো গল্পও জানি না। গল্পটা খুব ব্যক্তিগত। এই জীবনে অল্প কয়েকজনকে বলেছি। আপনাকে কেন জানি বলার খুব ইচ্ছা করছিল। অবশ্যই বলবেন। আপনি যদি দয়া করে একটু বারান্দায় আসেন, তাহলে আমার বাসাটা আপনাকে দেখাতাম। হঠাৎ কোনো একদিন চলে এলে ভালো লাগতো। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। ভদ্রলোক হাত উঁচু করে দেয়াল দিয়ে ঘেরা একতলা একটি বাড়ি দেখালেন। পুরনো বাড়ি। দোতলার কাজ শুরু করা হয়েছিল, শেষ হয়নি। বাড়ির সামনে 2টা জড়াজড়ি কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে। একদিন যদি আসেন, আপনার ভালো লাগবে। আমার জীবনের কোইন্সিডেন্সের ঘটনাটাও শোনাবো। জি আচ্ছা, যাব একদিন। আমার নামটা আপনার মনে আছে? জি আছে। নামটা বলুন তো। আমি দ্বিতীয়বার লজ্জা পেলাম, কারণ ভদ্রলোকের নাম কিছুতেই মনে করতে পারলাম না। ভদ্রলোকের স্বভাবও এমন বিচিত্র যে আমার লজ্জা বুঝতে পেরেও জবাবের জন্য মাথা নিচু করে অপেক্ষা করতে লাগলেন। নামটা বোধহয় আপনার মনে পড়ছে না, তাই না? জি না, মনে থাকার কথাও না। আনকমন নাম মানুষের খুব মনে থাকে। আমার নাম খুবই কমন, আলিমুজ্জামান। একদিন আসবেন আমার বাসায় দয়া করে। ঘটনাটা বলবো, শুনতে আপনার খারাপ লাগবে না। জি আচ্ছা, আমি যাব। খুব শিগগিরই একদিন চলে আসব। এক বৃহস্পতিবার বিকেলে ভদ্রলোকের বাসায় উপস্থিত হলাম। গল্প শোনার আগ্রহে নয়, লজ্জা কাটানোর জন্যই। ভদ্রলোক ওই দিন আমাকে খুব লজ্জায় ফেলেছিলেন। বাসায় ঢুকে আমার বিস্ময়ের সীমা রইল না। সাধারণ একটা বসার ঘর, বেতের কয়েকটা চেয়ার, দেয়াল জুড়ে বইয়ের আলমিরা। খুব কম করে হলেও 1015 বই ভদ্রলোকের সংগ্রহে আছে। কারো ব্যক্তিগত সংগ্রহে এত বই থাকে আমার জানা ছিল না। নিজের অজান্তেই আমি বললাম, অপূর্ব। ভদ্রলোক হাসি মুখে বললেন, বলেছিলাম না আমার বাসায় এলে আপনার ভালো লাগবে। আপনার বইয়ের সংখ্যা কত? 16,000-এর কিছু বেশি। আমার শোবার ঘরেও বেশ কিছু বই আছে, আপনাকে দেখাবো।
সব আপনার নিজের সংগ্রহ? আমার বাবারও অনেক সংগ্রহ রয়েছে। বই কেনার বাতিক বাবার কাছ থেকেই পেয়েছি। খুব বই পাগল লোক ছিলেন, খুব বই পড়তেন। আমি তার মতো বই পড়তে পারি না। অনেক বই আছে, আমি কিনে রেখেছি, এখনো পড়িনি। এখন তো প্রচুর অবসর, এখন নিশ্চয় পড়ছেন? আমার চোখের সমস্যা আছে, খুব বেশিক্ষণ এক নাগাড়ে পড়তে পারি না। আমি খুব খুশি হব যদি আমার লাইব্রেরি থেকে বই নিয়ে আপনি পড়েন। বই তো পড়ার জন্যই, আলমিরায় সাজিয়ে রাখার জন্য না। আপনি কি সবাইকে বই দেন? হ্যাঁ, দিই। তারা বই ফেরত দেয়? অনেকেই দেয় না, সেই সব কিনে আবার পরে আলমিরা ভরে রাখি। আমার সংসার খুবই ছোট, একমাত্র মেয়ে, স্ত্রী মারা গেছেন। সংসারের তুলনায় টাকা পয়সা ভালোই আছে। বই কেনায় একটা অংশ ব্যয় হয়। আপনি ঘুরে ঘুরে বই দেখুন, আমি চা নিয়ে আসছি। চা লাগবে না? কেন লাগবে না? চা খেতে খেতে গল্প করব। আমার ঘটনাটা আপনাকে বলবো। আপনাকে বলার জন্য কেন জানি এক ধরনের আগ্রহ অনুভব করছি। কেন বলুন তো? আপনি বিজ্ঞানের মানুষ, আপনি শুনলে একটা ব্যাখ্যা হয়তো দাঁড় করাতে পারবেন। অবশ্যই ব্যাখ্যার জন্য আমি খুব ব্যস্ত তাও না। প্রতিটি বিষয়ের পেছনে একটা কার্যকরণ যে থাকতেই হবে এমন তো কথা নেই। আমরা কোত্থেকে এসেছি, আমরা কোথায় যাচ্ছি, এই বিষয়গুলোর তো এখনো মীমাংসা হয়নি। কি বলেন প্রফেসর সাহেব? অন্য সময় হলে এই ভদ্রলোকের কথায় আমি তেমন কোনো গুরুত্ব দিতাম না, কিন্তু যার বাড়িতে বইয়ের সংখ্যা 16,000-এরও বেশি, তার কথা মন দিয়ে শুনতে হয়। তার তুচ্ছতম কথাও আগ্রহ করা উচিত। ভদ্রলোকের গল্প সেই কারণেই অতি আগ্রহ নিয়ে শুনলাম। যেভাবে শুনেছি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করছি। ভদ্রলোক গল্পের মাঝামাঝি পর্যায়ে এসে ইংরেজিতে বলা শুরু করলেন। আমি তা করছি না। কোনো রকম ব্যাখ্যা বা টিক্কা টিপ্পনি ছাড়া পুরোটা পাঠকদের উপর ছেড়ে দিচ্ছি। এই ঘটনাটা তাহলে বলা শুরু করি। কিছু কিছু মানুষ আছে পশুপ্রেমী। কুকুর, বেড়াল, গরু, ভেড়া এসব জন্তুর প্রতি তাদের অসাধারণ মমতা। রাস্তায় একজন ভিখারিনী কিংবা ভিখারি চিৎকার করে কাঁদলে সে ভিখারির কাছে এগিয়েও যাবে না, কিন্তু একটা বিড়াল কুই কুই করে কাঁদলে ছুটে যাবে, বিড়ালকে পানি খাওয়াবে। আপনাকে শুরুতেই বলে রাখি, আমি এরকম কোনো পশুপ্রেমিক না। কুকুর, বেড়াল এসব আমার অপছন্দের প্রাণী। একটা গরু বা ভেড়ার গায়ে আমি হাত দিতে পারি, কিন্তু একটা কুকুর বা বেড়ালের গায়ে হাত দিতে আমার ঘেন্না লাগে। তাছাড়া নানা ধরনের অসুখ বিসুখ তো ওদের মাধ্যমেই ছড়ায় শুনি। যাই হোক, মূল গল্পে ফেরা যাক। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। শীতকাল। কলেজে প্র্যাকটিক্যাল শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তখন আমি পড়ি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। আমাদের বাসা ঠাকুরপাড়ায়। একদিন বাসায় ফিরছি, দিনটা মনে আছে বুধবার। সন্ধ্যা মিলিয়ে গেছে, গায়ে গরম কাপড় ছিল না, প্রচণ্ড শীত লাগছে। বাসার কাছাকাছি এসে দেখি পাড়ার 3-4টা ছেলে কাগজ, শুকনো কাঠ এসব জড়ো করে আগুন করছে। আমাদের সামনের বাসার নানটুকেও দেখা গেল। মহা বাদুর ছেলে, তার হাতে একটা কুকুরছানা। ছানাটার গায়ে কাপড় জড়ানো, শুধু মুখ বের হয়ে আছে। কুকুরছানা আরামে কুইকুই করছে। আমি বললাম, কি হচ্ছে রে নান্টু? নান্টু দাঁত বের করে হাসল। অন্য একজন বলল, নান্টু কুকুরকে কম্বল পরিয়েছে, শীত লাগে তো এই জন্যে। দলের বাকি সবাই হো হো করে হেসে উঠল। ছেলেগুলিরও বয়স 10-12 বছরের বেশি না। এই বয়সের বালকরা সবসময় খুব আনন্দে আহ্লাদে থাকে। নানা জায়গা থেকে আনন্দের উপকরণ সংগ্রহ করে। কুকুরকে কাপড় দিয়ে মোড়া হয়েছে, এতেই তাদের আনন্দের সীমা নেই। মানুষের সাধারণ প্রবৃত্তি হচ্ছে আনন্দে অংশগ্রহণ করা। আমি ওদের দিকে এগিয়ে গেলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম আমার এগিয়ে যাওয়াটা কেউ পছন্দ করছে না। মুখ চাওয়াচাওয়ি করছে সবাই। হয়তো তারা চায় না ছোটদের খেলায় বড়রা অংশগ্রহণ করুক। নান্টুকে খুবই বিরক্ত মনে হলো। ওদের কাছে গিয়ে দাঁড়ানো মাত্র কেরোসিনের গন্ধ পেলাম। হয়তো বাসা থেকে কেরোসিন এনে কেরোসিন ঢেলে আগুন করেছে। বালকরা কায়দা কানুন করতে খুব ভালোবাসে। কেরোসিন দিয়েছিস নাকি? আমি জিজ্ঞেস করলাম। কেউ কোনো জবাব দিল না। নান্টুর মুখ কঠিন হয়ে গেল। আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। নান্টু বলল, আপনি চলে যান এখান থেকে। তার গলা কঠিন, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তাকিয়ে দেখি নান্টুর কোলের কুকুরছানা ভিজে চুপচুপ করছে। বুকটা ধক করে উঠল। এরা ছানাটার গায়ের কাপড় কেরোসিন দিয়ে চুবিয়েছে নাকি? নতুন কোনো খেলা? একে আগুনে ছেড়ে দেবে না তো? শিশুরা মাঝে মাঝে নিষ্ঠুর খেলায় মেতে ওঠে। আমি কড়া গলায় বললাম, এই নান্টু, তুই কুকুরটার গায়ে কেরোসিন ঢেলেছিস?
নান্টু কঠিন মুখে বলল, তাতে আপনার কি? কেন কেরোসিন ঢালবি? নান্টু কিছু বলল না। অন্য একজন বলল, কুকুরটা আগুনের মধ্যে ছাড়বে, তার গলায় ঘুঙুর বাঁধা আছে, আগুনে ছাড়লে ওর গায়ে আগুন লাগবে আর সে দৌড়াবে, ঘুঙুর বাজবে, যত তাড়াতাড়ি দৌড়াবে তত তাড়াতাড়ি ঘুঙুর বাজবে, এইটাই মজা। আমি হতবম্ব, এরা বলে কি? ছেলেটার কথা শেষ হবার আগেই নান্টু কুকুরছানাকে আগুনের মধ্যে ফেলে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কুকুরছানা দৌড়ালো না, এক জায়গায় দাঁড়িয়ে রইল, হয়তোবা মানুষের নিষ্ঠুরতায় হতবম্ব হয়ে গিয়েছিল। আমি আগুনের উপর লাফিয়ে পড়লাম। আমার শার্টে আগুন ধরে গেল, প্যান্টেও আগুন ধরে গেল। এসব কিছুই গ্রাহ্য করলাম না। আমার একমাত্র চিন্তা, বাচ্চা ছানাকে আগুন থেকে বের করে আনতে হবে। আলিমুদ্দিন সাহেব থামলেন। আমি বললাম, বের করতে পেরেছিলেন? হ্যাঁ। বাচ্চাটা বেঁচে ছিল? না, বাঁচেনি, বাঁচার কথাও না। আমার গায়ে 3rd ডিগ্রি বার্ন হয়ে গেল। কুমিল্লা মেডিকেলে কিছুদিন ছিলাম, তারপর আমাকে পাঠানো হলো ঢাকা মেডিকেল কলেজে। 2 মাসের উপর হাসপাতালে থাকতে হবে। এক পর্যায়ে ডাক্তাররা আমাকে বাঁচানোর আশা ছেড়েই দিলেন। সেই সময় বার্নের চিকিৎসার তেমন কোনো ভালো ব্যবস্থা ছিল না। স্কিন গ্রাফটিং হতো না, অল্পতেই শরীরে ইনফেকশন হয়ে যেত। যাই হোক, বেঁচে গেলাম সেবারের মতো। তবে সেই বছর আর পরীক্ষা দিতে পারলাম না। আলিমুজ্জামান নিঃশ্বাস নেবার জন্য একমাত্র থামা ছাড়া তিনি বলতেই থাকলেন। আমি বললাম, আপনি খুব অসাধারণ মানুষ। মোটেই না, আমাকে বোকা বানাতে পারবেন না। সামান্য একটা কুকুরছানার জন্যে নিজের জীবন যেতে বসেছিল, তখন সবাই আমার বোকামির কথাটা আলোচনা করত। আমার নিজেরও মাঝে মাঝে মনে হয়েছে হয়তো বোকামিই করেছি। একজন মানুষের জীবন কুকুরের জীবনের চেয়ে অবশ্যই মূল্যবান। আপনার গল্প শুনে মুগ্ধ হয়েছি। এটা কিন্তু গল্প না, এটা গল্পের ভূমিকা। মূল গল্প এখন বলবো। ঢাকা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছি মাত্র। শরীর তখনও খুব দুর্বল। ডাক্তার বলে দিয়েছে প্রচুর রেস্ট নিতে হবে। শুয়ে বসেই দিন কাটছে আমার। আমার ঘর দোতলায়, মাথার কাছে বিরাট জানালা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে শুয়ে থাকতে সবারই খুব ভালো লাগে, আমারও খুব বেশি খারাপ লাগে না। এক রাতের কথা, হঠাৎ ঘুম ভেঙে গেছে। জানালা দিয়ে বাইরে তাকালাম, ফকফকে জ্যোৎস্না। এই জ্যোৎস্নায় অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়ল। রাজ্যের কুকুর এসে জড়ো হয়েছে বাসার সামনে। কেউ কোনো সাড়া শব্দ করছে না বা ছোটাছুটিও করছে না, সবকটা মূর্তির মতো বসে আছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ব্যাপারটা কি? একসঙ্গে কতগুলি কুকুর! আমি এর আগে আর কখনো দেখিনি। এদের এই জাতীয় আচরণের কথাও শুনিনি। আমাকে তাকাতে দেখে এরা সবাই মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। অবাক হয়ে তাকিয়ে আছি দেখি হঠাৎ তাদের মধ্যে একরকমের চাঞ্চল্য দেখা গেল। এরা একে একে চলে গেল, যেন ওদের কোনো গোপন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ হয়েছে, এখন চলে যাবার পালা। এই ব্যাপার মাঝে মাঝেই ঘটতে লাগলো। নির্দিষ্ট কোনো সময় না, মাসে একবার কিংবা 2 মাসে একবার হলেও হবেই। এরকম একটা ঘটনা চাপা থাকার কথা নিশ্চয় না। লোকে সবাই জেনে গেল। অনেকেই দুপুর রাতে কুকুরদের দেখতে আসতো। খবরের কাগজেও ঘটনাটা উঠেছিল। দৈনিক আজাদে হেডলাইন ছিল কুকুরের কাণ্ড। আমার ছোট বোন আমাকে খুব খেপাতো। সে বলতো, কুকুরদের জন্যে তুমি জীবন দিতে যাচ্ছিলে, কাজেই তারা তোমাকে তাদের রাজা বানিয়েছে। তুমি হচ্ছ কুকুর রাজা। আমার বাবা পরের বছর বদলি হয়ে পাবনা চলে গেলেন। আমিও বাবার সাথে গেলাম। সেখানেও একই কাণ্ড। 1 মাস 2 মাস পর পর রাজ্যের কুকুর বাসার সামনে এসে জড়ো হয়, মূর্তির মতো চুপচাপ বসে থাকে। একবার আমার চোখ পড়া মাত্র মাথা নিচু করে চলে যায়। সেখানে গিয়ে সেই একই কাণ্ড ঘটছে, যেন কোনো এক অদ্ভুত উপায়ে কুকুররা আমার খবর পৌঁছে দিয়েছে। শুধু তাই না, আমার মনে হয় কুকুররা আমাকে পাহারা দেয়। আমি যখন রাস্তায় হাঁটি, 1টা 2টা কুকুর সবসময় আমার সঙ্গে থাকে। আজ আমার বয়স 67, তবে কুকুরের সভা আগের মতন ঘন ঘন হয় না। 6 মাসে কিংবা বছরে একবার তো হয়ই। কুকুরের ভাষা আমি জানি না, জানলে জিজ্ঞেস করতাম, তোমরা কি চাও? এইসব কেন করছো তোমরা? ব্যাপারটা কি আপনার পছন্দ হয় না? না, একদম পছন্দ হয় না। 1 দিন 2 দিনের ব্যাপার হলে হয়তো পছন্দ হতো। এটা তো 1 দিন 2 দিনের ব্যাপার নয়, দিনের পর দিন ঘটছে। ভবিষ্যতে আরও হবে। কি বলেন, আপনার কি ধারণা? হ্যাঁ, হবে। আজ রাতেও হতে পারে। আপনি দেখতে চান? বলতে বলতে আলিমুজ্জামান সাহেবের চোখ মুখ বিকৃত হয়ে গেল, যেন তিনি প্রচণ্ড রাগ করছেন, যেন এই মুহূর্তে চেঁচিয়ে উঠবেন। আমি বললাম, আপনি মনে হয় পুরো ব্যাপারটাই খুব আপসেট।
এত আপসেট হবার কিছু নেই। পশুরা কৃতজ্ঞতা প্রকাশ করছে, এতে রাগ হবার কি আছে? কৃতজ্ঞতা প্রকাশের অধিকার নিশ্চয়ই পশুদেরও আছে। এটা কৃতজ্ঞতা প্রকাশের কোনো ব্যাপার নয়, এটা একটা ভৌতিক ব্যাপার, সুপার ন্যাচারাল ব্যাপার। এর মধ্যে সুপার ন্যাচারালের অংশ কোনটি? পুরো ব্যাপারটি সুপার ন্যাচারাল। এই অংশটি আপনাকে বলিনি, বলে আপনি বুঝতে পারবেন কিনা জানি না। বলুন শুনি। যে কুকুরছানাটিকে আমি বাঁচাতে চেয়েছিলাম, সেই কুকুরছানাটি দলটার মধ্যে সবসময় থাকে। পুড়ে কয়লা হয়ে যাওয়া কুকুর কিভাবে দলটির মধ্যে থাকে? গলায় ঘুঙুর বাঁধা কুকুরছানাটা মাথা দোলায় আর ঘুঙুরের শব্দ হয়। আপনি ছাড়া অন্যরাও কি এই কুকুরছানাটা দেখে? না, আর কেউ দেখতে পায় না, শুধু আমি দেখতে পাই। দেখুন ভাই, আমি বিজ্ঞানের ছাত্র না, আমার বিষয় ইতিহাস। তবু অবৈজ্ঞানিক কোনো কিছু আমার জীবনে কখনো গ্রহণ করিনি। ভূত প্রেত, ঝাড়ফুঁক, পীর ফকির কিছুই না। অথচ সেই আমাকে কিনা সারা জীবন একটি অতিপ্রাকৃত বিষয় হজম করে যেতে হচ্ছে। আমি বললাম, আবার কখনো এরকম কিছু হলে আপনি দয়া করে আমাকে খবর দেবেন। তিনি জবাব দিলেন না। আমি বিদায় নিয়ে চলে এলাম। তার 5-6 মাস পর রাত 2টোর দিকে টেলিফোন বেজে উঠল। আলিমুজ্জামান সাহেব টেলিফোন করেছেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ওরা এসেছে, আপনি কি আসবেন? শ্রাবণ মাসের রাত, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। বাড়ির বাইরে পা দিলেই 1 হাঁটু পানি। এমন দুর্যোগের রাতে কোথাও যাবার প্রশ্নই ওঠে না। আমি টেলিফোন নামিয়ে বিছানার চাদরের নিচে ঢুকে পড়লাম। ধন্যবাদ সবাইকে।